বিজেপির টার্গেট তৃণমূলের বিধায়ক নয়, বিজেপির টার্গেট কমপক্ষে 20 জন তৃণমূলের সাংসদ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য রাজনীতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সাহাদের নাটক চলছে। এই নাটকে তারা শুধুমাত্র অভিনয় করছেন, অর্থাৎ কুশীলব মাত্র। পরিচালক বা ডিরেক্টর হলেন অন্য কেউ। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। গত 4 মে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দল জয়ী হয়েছে এবং 9 মে সরকার গঠনের ঠিক পরে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সদর্পে ঘোষণা করেছিলেন যে বিজেপিতে একজন তৃণমূল কর্মীকেও নেওয়া হবে না। কিন্তু তার 1 সপ্তাহ যেতে না যেতেই মাননীয় শ্রমিক ভট্টাচার্যের মুখেই শুনেছি উলট পুরাণের গল্প। তিনি নতুন একটি গল্প ফেঁদেছেন, যেখানে তিনি বলেছেন ভালো তৃণমূলদের নেওয়া যেতে পারে বা সুযোগ দেওয়া যেতে পারে। এবং তার পরেই আমরা দেখলাম কল্যাণীতে রাজ্য সরকারের একটি সরকারি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি এবং সেই উপস্থিতিকে কেন্দ্র করেই এক তীব্র আলোচনা এবং সমালোচনার ঝড় চলেছে কদিন। এই ঘটনার প্রেক্ষিতেই সকলে বলতে শুরু করেছে, তাহলে কাকলি ঘোষ দস্তিদার শ্রমিক ভট্টাচার্যের মত অনুসারে কি ভালো তৃণমূল? এবং এ বিষয়ে কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হলে তিনি ছাপাই দিয়েছেন, আমি একজন সাংসদ, সেহেতু আমার নিজের জেলায় সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে সেখানে যাওয়াই আমার নৈতিকতার মধ্যে পড়ে। কিন্তু একটি কথা বিশেষভাবে বলতে চাই, রাজনীতিতে রাজনৈতিক নীতিনৈতিকতা এবং রাজনৈতিক বাধ্যবাধকতা কিন্তু এক বিষয় নয়। যারা রাজনীতি নিয়ে কারবার করেন তারা রাজনৈতিক নীতিনৈতিকতার আগে রাজনৈতিক বাধ্যবাধকতাকে প্রথম সারিতে রাখেন। কেননা রাজনীতি হচ্ছে সারভাইভাল পলিটিক্স, নিজের অস্তিত্বকে ধরে রাখাই পলিটিক্স। আর রাজ্য রাজনীতিতে এখন যেটা চলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ সাহার নেতৃত্বে তৃণমূলের টিকিটে জয়ী 50 জন বিধায়কের সম্মতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। আপনাদের মনে হতে পারে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি হয়তো তৃণমূলের বিধায়কদের ভাঙিয়ে নিতে চাইছে, কিন্তু বিষয়টি সেই রকম নয়। বিষয়টি আরও অনেক গভীরে, বিষয়টির গুরুত্ব আরও অনেক মূল্যবান। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিষয়টি একটি অন্য মাত্রা নিতে চলেছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলের এই মুহূর্তে তৃণমূলের একজন বিধায়ককেও প্রয়োজন নেই, কেননা তারা সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ 207টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। ফলে এই মুহূর্তে বিজেপি বিধায়ক নিয়ে তারা দলের মহিমাকে ভূলুণ্ঠিত করবেন না জনতার দরবারে। বিজেপির টার্গেট তৃণমূলের বিধায়ক নয়, বিজেপির টার্গেট কমপক্ষে 20 জন তৃণমূলের সাংসদ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য রাজনীতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সাহাদের নাটক চলছে। এই নাটকে তারা শুধুমাত্র অভিনয় করছেন, অর্থাৎ কুশীলব মাত্র। পরিচালক বা ডিরেক্টর হলেন অন্য কেউ। সে আর কেউ নয়, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ, নরেন্দ্র মোদী স্বয়ং। তা না হলে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে অর্থাৎ 207টি আসন জয় করে পশ্চিমবাংলার মসনদে বসেছেন, যাদের পূর্ব প্রতিশ্রুতি হলো চোর তৃণমূলকে দলে একদম জায়গা নয়, সেখানে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য কোন রসায়নে তিনি ভালো তৃণমূলের সংজ্ঞাকে ছড়িয়ে দিতে চাইছেন? চলুন আপনাদের এবার একটি 1-1.5 বছরের পুরাতন অথচ কন্টিনিউ চলছে এমন একটি ছবি দেখাই বা ঘটনা তুলে ধরি। ভারতের লোকসভায় মোট নির্বাচিত আসন সংখ্যা 543টি। কেন্দ্র সরকার গঠন করার জন্য বা সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার হয় অর্ধেকের বেশি আসন
অর্থাৎ এক্ষেত্রে ম্যাজিক ফিগার 272। যে দল বা জোট 272টি সংসদের সমর্থন পায় তারাই সরকার গঠন করতে পারে। বর্তমানে এনডিএ জোট কেন্দ্র সরকার গঠন করেছে, যেখানে বিজেপি বা ভারতীয় দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাদের প্রাপ্ত আসন সংখ্যা 240। কিন্তু ম্যাজিক ফিগার পৌঁছাতে 32টি আসন বাকি। 24 সালের লোকসভা নির্বাচন অনুযায়ী ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতায় কিন্তু সরকার গঠন করতে পারেনি, তাদের প্রাপ্ত আসন সংখ্যা 240। ফলে এনডিএ জোটের সমর্থিত সাংসদদের সহায়তায় ভারতীয় জনতা পার্টি পক্ষান্তরে এনডিএ জোট ক্ষমতায় আছে। এই এনডিএ জোটের মোট আসন সংখ্যা 292। এর মধ্যে বিজেপির নিজের 240, তেলেগু দেশম পার্টি 16, ইউনাইটেড জনতা দল বা জেডিইউ 12, শিবসেনা 7, লোক জনশক্তি পার্টি 5, জনতা দল 2, রাষ্ট্রীয় লোকদল 2, জনসেনা পার্টি 2, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 1, আপনা দল 1, অসম গণ পরিষদ 1, সিকিম ক্রান্তিকারী মোর্চা 1, হিন্দুস্তানি আওয়াম 1, এজিএসইউ পার্টি 1। ভালো করে ভাবুন, ম্যাজিক ফিগার তৈরি করতে 272টি আসন প্রয়োজন। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলের আছে মাত্র 240টি। এখানে প্রধান শরিক দল হলো তেলেগু দেশম পার্টি, যারা 16টি সাংসদের সহায়তা দিয়েছে। ইউনাইটেড জনতা দল বা জেডিইউ বা নীতিশ কুমারের পার্টি 12টি সাংসদের সমর্থন দিয়েছেন। ম্যাজিক ফিগারে পৌঁছাতে আরও 4টি আসনের দরকার, তাহলে 272 পূর্ণ হয়। এই মুহূর্তে এনডিএ জোটে জেডিইউ এবং তেলেগু দেশম পার্টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দুটি দল জোট থেকে সরে গেলে বা বনিবনা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু এনডিএ জোটের সরকার পক্ষান্তরে বিজেপি সরকার পড়ে যেতে পারে। ফলে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্ব মাননীয় অমিত শাহ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাধ্যবাধকতার কথা খুব ভালো করেই জানেন এবং প্রতিনিয়ত স্মরণে রাখেন। এই জেডিইউ এবং তেলেগু দেশম পার্টি নিজের রাজ্যের স্বার্থকে সামনে রেখে এনডিএ জোটে নেগোসিয়েশনের মাধ্যমে অংশগ্রহণ করে আছে। আর আপনারা জেডিইউ এর নীতিশ কুমারকে খুব ভালো করেই চেনেন। রাজ্যের স্বার্থের জন্য তিনি যে কোনো জোটে যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে। ফলে সেই দিনের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অপেক্ষা করে থাকবেন না। তারা কমপক্ষে 30 থেকে 40 জন সাংসদকে যদি কনফিডেন্সের রাখতে পারে এবং যদি এটা প্রমাণ করতে পারে বা হিসাবে এটা দেখাতে পারে জেডিইউ এবং তেলেগু দেশম পার্টি চলে গেলেও এই সরকার পড়বে না বা তারা নতুন করে সরকার গঠন করে নিতে পারবে, তাহলে কিন্তু জেডিইউ এবং তেলেগু দেশম পার্টির উপর একটা প্রেসার থাকবে। ফলে তারা ইচ্ছা থাকলেও কিন্তু এনডিএ জোট ছাড়ার চিন্তা মাথাতেই আনবে না। অন্যদিকে আরও একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেসের সুপ্রিমো, তিনি যেখানেই যে সভাতেই যাচ্ছেন বর্তমানে একটি কথা বলছেন, আগামী 1 বছরের মধ্যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট পড়ে যাবে। নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সমস্ত দপ্তরের সিস্টেম নাকি ক্লাপস করছে। আসলে এরকম বক্তব্য রেখে তিনি এনডিএ জোটের শরিকদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। অর্থাৎ এই ধরনের বক্তব্য শুনে এনডিএ জোটের শরিকদের মধ্যে যাতে ফাটল ধরে সেই চেষ্টাই তিনি ক্রমাগত করে যাচ্ছেন। আর এখানেই আমরা রাজনৈতিক নীতি নৈতিকতার সঙ্গে রাজনৈতিক বাধ্যবাধকতার কথাই তুলে ধরছিলাম। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবিকে কাজে লাগিয়ে তৃণমূলের বিধায়ক নয়, কমপক্ষে 20 জন তৃণমূল সাংসদকে তুলে নিতে চাইছে বিজেপি দল। বর্তমানে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা রয়েছে 29 জন। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কুচবিহার, ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ, খলিলুর রহমান জঙ্গিপুর, ইউসুফ পাঠান বহরমপুর, আবু তাহের খান মুর্শিদাবাদ, মহুয়া মৈত্র কৃষ্ণনগর, পার্থ ভৌমিক ব্যারাকপুর, সৌগত রায় দমদম, কাকলি ঘোষ দস্তিদার বারাসাত, হাজি নুরুল ইসলাম বসিরহাট, প্রতিমা মণ্ডল জয়নগর, বাপি হালদার মথুরাপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার,
সায়নী ঘোষ যাদবপুর, মালা রায় কলকাতা দক্ষিণ, সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর, প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া, সাজদা আহমেদ উলুবেড়িয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি, মিতালিবাগ আরামবাগ, দীপক অধিকারী বা দেব ঘাটাল, কল্যাণী দেবনাথ কাথি, অরূপ চক্রবর্তী বাঁকুড়া, ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব, কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর, অসিত কুমার মাল বোলপুর, শতাব্দী রায় বীরভূম। এই 29 জন সাংসদের মধ্যে থেকে কমপক্ষে 20 জনকে তুলতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আপনাদের প্রশ্ন হতে পারে, কমপক্ষে 20 জন কেন, তার কম নয় কেন? সেই প্রশ্নের উত্তর শুনে নিন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা যদি এনডিএ জোটে যোগ দিতে চায়, তাহলে পরিস্থিতি নির্ভর করবে তারা কি ব্যক্তিগতভাবে দলত্যাগ করছেন, নাকি দল হিসাবে জোট বদল করে এনডিএ জোটে অংশগ্রহণ করতে চাইছেন তার উপর। যদি ব্যক্তিগত উপায়ে দলত্যাগ করতে চান, তাহলে তারা কিন্তু দলত্যাগ বিরোধী আইন, যা সংবিধানের 10ম তালিকাতে আছে, সেখানে বাধা পড়বেন। তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে হুইপ জারি করলে এবং সাংসদরা তাদের বিরুদ্ধে ভোট দিলে লোকসভার স্পিকার কিন্তু সেই সমস্ত সাংসদদেরকে বাতিল করতে বা খারিজ করে দিতে বাধ্য হবেন। আমরা এর আগেও দেখেছি দলত্যাগের বিষয় নিয়ে মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, কিন্তু দলের কমপক্ষে 1/3 সাংসদ একসঙ্গে যদি অন্য দলে চলে যায়, সেটিকে মার্জ হিসাবে ধরা হতে পারে। তৃণমূলের বর্তমান 29 জন সাংসদ থাকায় বৈধ ভাঙনের ক্ষেত্রে অন্তত 20 জন সাংসদের প্রয়োজন। সেই জন্যই বারবার বলছি, কেন্দ্রীয় বিজেপি দলের টার্গেট তৃণমূলের বিধায়ক নয়, কমপক্ষে 20 জন তৃণমূলের সাংসদ। বিজেপি এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাইছে একজন তৃণমূল সাংসদকে দিয়েই। আর বর্তমানে যে রাজনৈতিক উথাল পাতাল চলছে, সেখানে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করছে কাকলি ঘোষ দস্তিদারি হলো বিজেপি বা ভারতীয় জনতা পার্টির সেই তুরুপের তাস, যিনি তৃণমূলের সাংসদদেরকে ভাঙিয়ে এনডিএ জোটে নিয়ে আসবেন। শুভেন্দুর একটিমাত্র ডাকেই কাকলি ঘোষ দস্তিদার সরকারি কার্যক্রমের অনুষ্ঠানে হাজির হয়েছেন, এবং ইদানিংকালে তিনি যে মন্তব্যগুলি করছেন, সেখানে সেই সন্দেহ আরও গাঢ় এবং গভীর হচ্ছে। তিনি প্রকাশ্যে বলেছেন, দুর্নীতি অবশ্যই তৃণমূলের পরাজয়ের বড় কারণ। আইপ্যাক নিয়ে কড়া আক্রমণ করে তিনি বলেন, ওদের কাজের কোনো ভদ্রতা ছিল না, অত্যন্ত রূঢ় আচরণ করত। তিনি অভিযোগ করেন যে আইপ্যাক তৃণমূলের পুরনো সংগঠনকে ক্ষতিগ্রস্ত করেছে। দলের মধ্যে অপরাধীকরণ বেড়েছে বলেও তিনি অভিমত পোষণ করেন। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে তাকে সরানোর সিদ্ধান্তকে তিনি কর্তৃত্ববাদী বলেও সমালোচনা করতে ছাড়েননি। আর একটি লক্ষণীয় বিষয় হলো, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দল পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মসনদে বসার পরপরই তৃণমূলের যত সাংসদ ছিলেন, যত পদাধিকারী ছিলেন, শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যতীত সকলের কেন্দ্রীয় নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তাকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুত এবং আকস্মিকভাবে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা আগের থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাকে কেন্দ্রের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানেই সন্দেহ আরও বেশি দানা বাঁধছে। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার 2026 সালের 19 মে তারিখেই কেন্দ্রের তরফ থেকে ওয়াই ক্যাটাগরির সিআইএসএফ নিরাপত্তা পেয়েছেন। আর এই কাজ অনেকটাই এগিয়ে গেছে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছে, কেননা ইতিমধ্যেই আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারছি তৃণমূলের কমপক্ষে 13 জন সাংসদ ইতিমধ্যেই দিল্লির সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন করে ফেলেছে এবং দিল্লির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আর এদিকে রাজ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপান সাহা এই জাতীয় তৃণমূল বিধায়কদের দিয়ে তৃণমূল বিধায়কদেরকেই ভাঙিয়ে ফেলার চেষ্টায় আছে বিজেপি। এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে তৃণমূল বিধায়কদের মধ্যে তৃণমূল পার্টি যে আছে, তৃণমূলের যে অস্তিত্ব আছে, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়। অর্থাৎ রাজ্য থেকে তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার,
সমস্ত ব্যবস্থা তলে তলে পড়ে যাচ্ছে বিজেপি, এবং এই কাজের পেছনে তাদের একটিই লক্ষ্য, যাতে তৃণমূলের নির্বাচিত 29 জন সাংসদের মনে চরম অস্থিরতা, চরম রাজনৈতিক অস্তিত্বহীনতা এবং ভয়কে জাগিয়ে তোলা যায়। আর সেটা হলেই বিজেপির কেল্লাফতে। আর এই কাজে বিজেপি অনেকটাই সাফল্য অর্জন করতে পেরেছে। এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের দলের প্রতি সত্য আরোপ করতে পারছে না, অর্থাৎ 20 জন সাংসদের এনডিএ জোটে যুক্ত হওয়ার পর যাতে তাদের বিরুদ্ধে সংবিধান সিদ্ধ দলত্যাগ বিরোধী আইনের বাধা না আসতে পারে, সেই জন্য দলের সত্ত্বাধিকারকেই পরিবর্তন করে দিতে চাইছে বিজেপি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় এবং রাজনৈতিক যুক্তিতর্কের উপর দাঁড়িয়ে আছে বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।